আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আজকের এই ক্লাস দেখছো, তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা। আজকে পাঠ শিরোনাম দেখো, বই পড়া। লিখেছেন প্রমথ চৌধুরী। এই পাঠ শেষে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে, শিখতে পারবে, দেখো, এক, লেখক পরিচিতি বলতে পারবে। দুই, পাঠ পরিচিতি বলতে পারবে। তিন, বই পড়ার গুরুত্ব বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্য বইটি সামনে নাও এবং আজকের পাঠটি তোমরা বের করো। প্রথমে আমরা দেখে নেই লেখক পরিচিতি। প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে যত লেখক কবি রয়েছে তার মধ্যে প্রমথ চৌধুরী খুবই উচ্চমানের একজন লেখক। প্রমথ চৌধুরী 1868 সালে 7ই আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুরে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। ছোটবেলা থেকেই ছাত্র জীবনে প্রমথ চৌধুরী সকল শ্রেণীতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি খুবই তুখোর মেধাবী ছাত্র ছিলেন। 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন। এরপর প্রমথ চৌধুরী ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে যান। বিলেত থেকে ফিরে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুদিন ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে প্রমথ চৌধুরী অধ্যাপনা ছেড়ে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। প্রমথ চৌধুরী তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মূলত বাংলা সাহিত্যে এই চলিত রীতির প্রবর্তন করেন প্রমথ চৌধুরী। তার হাত ধরে
বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তন হয়। বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে গদ্য ধারার এক নতুন অধ্যায় সূচিত হয়। প্রমথ চৌধুরী অনেক গ্রন্থ লিখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে বীরবলের হালখাতা, রায়তের কথা, চারিয়ারির কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীললোহিত, সনেট, পঞ্চাশদ, পদাচারণ ইত্যাদি। প্রমথ চৌধুরী 2রা সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় পরলোক গমন করেন। মূলত প্রমথ চৌধুরী যে সকল গ্রন্থ লিখেছেন, তার গ্রন্থগুলো মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, মানুষকে তার ভিতর থেকে জাগিয়ে তোলার জন্য। এরকম অনেক গ্রন্থ রয়েছে। প্রমথ চৌধুরী তার উন্নত জীবন, মহৎ জীবন, এই যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলোতে একজন মানুষকে মূলত অন্তরে আঘাত করে তার ভিতরকার সুপ্ত আত্মাকে বা সুপ্ত প্রতিভাকে মূলত ফুটিয়ে তুলেছেন, জাগ্রত করেছেন। এজন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রমথ চৌধুরীর লেখা বইগুলো পড়বে। বিশেষ করে আমি বলবো যে তোমরা প্রমথ চৌধুরীর এই উন্নত জীবন এবং মহৎ জীবন, এই দুটি গ্রন্থ তোমরা অবশ্যই পড়বে। এই গ্রন্থ দুটি পড়লে মূলত তোমরা ভবিষ্যৎ জীবনে কিভাবে তোমরা উন্নতি লাভ করবে, কিভাবে তোমরা মূলত একজন স্বশিক্ষায় শিক্ষিত হয়ে একজন মহৎ ব্যক্তি হতে পারবে, সেই দিক নির্দেশনা মূলত তোমরা এই দুইটি প্রবন্ধে পাবে, এই দুইটি বইয়ে পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পাঠ শিরোনাম হচ্ছে কি বই পড়া। দেখো, প্রমথ চৌধুরী তার বই পড়া প্রবন্ধে কিভাবে মানুষকে বই পড়ার জন্য উৎসাহিত করছেন। তোমরা তোমাদের পাঠ্য বইটি হাতে নাও এবং দেখে নাও। দেখো, আমি তোমাদের পাঠ্য বই থেকে পড়ছি। বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়ার পরামর্শ দিতে চাইনি। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবে, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রমথ চৌধুরী এই প্রবন্ধের শুরুতেই বলছে, বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। একজন মানুষের জীবনে অনেক রকম শখ থাকতে পারে, অনেক শখ আছে। কারো জীবনে সবচেয়ে বেশি শখ হলো একজন খেলোয়াড় হওয়া, পাইলট হওয়া, ডাক্তার হওয়া বা অনেক কিছু ভ্রমণ করা। কিন্তু বই পড়া তার মধ্যে যতগুলো শখ আছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ শখ।
কিন্তু প্রমোদ চৌধুরী বলছেন এই যে একটা শ্রেষ্ঠ শখ বই পড়া, এই শ্রেষ্ঠ শখ হলেও তিনি কাউকে বই পড়ার যে পরামর্শ এটা তিনি দিতে চান না। কেন দিতে চান না তিনি? তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না। যদি আজ কাউকে এই বই পড়ার পরামর্শ দেওয়া যায় তাহলে হয়তোবা কেউই তার এই পরামর্শ কি করবে না, গ্রহণ করবে না। কেননা জাতি হিসেবে আমরা শৌখিন জাতি নই। এ জাতি শৌখিন জাতি নয়। একজন মানুষ তখনই তার শখ পালন করে থাকে যখন তার অর্থ সম্পদ এবং পারিবারিক অবস্থা বা সব দিক থেকে সে যখন সচ্ছল হবে তখনই সে তার শখটা পালন করতে পারবে। কিন্তু জাতি হিসেবে যেহেতু আমরা শৌখিন নই, আমরা দুঃখ দারিদ্র্যই যখন আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, সব সময় এ জাতি হিসেবে আমরা যখন দুঃখ দারিদ্র্যের সাথে যুদ্ধ করছি, রোগ শোকের সাথে যুদ্ধ করছি, রোগে শোকে যেখানে দুবেলা পেট ভরে ভাত বা অন্ন জোগাড় করাই যে যখন কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেই মুহূর্তে শখ পালন করবার সময় নেই। কাজে এই সময় যদি কাউকে একটা শখ পালন করার জন্য বই পড়ার পরামর্শ দেওয়া যায়, সেই পরামর্শটা তখন সে কি করবে না, গ্রহণ করবে না। এজন্যই প্রমোদ চৌধুরী কাউকে বই পড়ার পরামর্শ দিতে চান না। দুঃখ দারিদ্র্যের এই দেশে যখন যে জাতি দুবেলা পেট পুড়ে ভাত পায় না, অসুস্থ হলে ঔষধ কেনার সামর্থ্য নেই, সেই জাতিকে শখ পালন করবার পরামর্শ দেওয়া এটা একটা নির্মম পরিহাস বটে। তাই প্রমোদ চৌধুরী এ ধরনের পরামর্শ কাউকে দিতে চান না তিনি। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। প্রমোদ চৌধুরী এখানে বলছেন যে এই জাতি আসলে সাহিত্যের রস পান করতে চান না, তারা শিক্ষার ফল হাতে হাতে লাভ করতে চান। এই জাতি যেহেতু দুঃখ দারিদ্র এবং রোগে শোকে সাথে সবসময় তারা কঠিন সময় পার করছে, এজন্য এই জাতি সবসময় নগদে বিশ্বাসী। নগদ কোনো কিছু পেলেই যেন তারা সেটাকেই মূল্যায়ন করে। কিন্তু সাহিত্যের যে একটি সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে এই জাতি একেবারেই সন্দিহান। এ জাতি তার থেকে অনেক দূরে রয়েছে। এজন্য আমরা প্রমোদ চৌধুরীর এই বই পড়া প্রবন্ধটি পরবর্তী অংশটুকু আগামী ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পাঠটি বাকি অংশ তোমরা বাড়িতে পড়বে, দেখবে, আর কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।